মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং এসএমসির চিফ অব প্রোগ্রাম অপারেশনস তসলিম উদ্দিন খান। দর্শক, স্বাধীনতার পরবর্তী সময়ে 7.5 কোটি মানুষের 3 বেলা খাবার জোগাতে যেখানে বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হতো, সেখানে এখন প্রায় 17 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করে উদ্ধৃত থাকছে সরকারের বহুমাত্রিক সহযোগিতা, কৃষি গবেষকদের গবেষণা এবং কৃষকের অক্লান্ত পরিশ্রম ও আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণের ফলেই এসেছে এই সফলতা। তবে খাদ্য ঘাটতি পূরণ হলেও পুষ্টির ঘাটতি নিয়ে গেছে প্রশ্ন। তাছাড়া ঝড় বৃষ্টি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের এই দেশে খাদ্য নিরাপত্তা কতখানি টেকসই হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। সম্প্রতি কোভিড-19 দুর্যোগে পুষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু করোনার মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আগে থেকেই দারিদ্র্য সীমার নিচে থাকা এবং তালিকায় নতুন যুক্ত হওয়া এই শ্রেণীর মানুষদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। একদিকে কোভিড-19, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দেয়া তুমুল বন্যার প্রেক্ষাপটে দেশের সব স্তরের মানুষের পুষ্টি চাহিদা পূরণের উপায় খুঁজব আজকের এই আলোচনায়। দর্শক, আরটিভির ফোন লাইভ আছে খোলা, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনিও আপনার মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি চাইলে দেখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনায়। মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, কোভিড-19 বাস্তবতায় দেশের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন মাননীয় মন্ত্রী? আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি জুমের মাধ্যমে আরটিভির সাথে আমাকে সম্পৃক্ত করে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি যদি বলতে চাই যে এই সরকার এখন তৃতীয় মেয়াদে সব দেশ পরিচালনা করছে। আমরা প্রথম মেয়াদে 2009 সালে সরকার গঠন করেছিলাম 7ই জানুয়ারি, তারপরে 2014 সালে, আবার 18 সালের 30 ডিসেম্বরের নির্বাচন, আবার জানুয়ারি মাস থেকে আমরা প্রায় 1.5 বছর বেশি হয়ে গেছে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি যদি দেখেন আওয়ামী লীগের 3টা নির্বাচনে যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, প্রত্যেকটা নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারের বিষয়গুলো থাকে। যেমন এই বছর আমরা বলেছি আমাদের 21টি বিশেষ অঙ্গীকার। বিশেষ অঙ্গীকারের মধ্যে কৃষির 2টা। একটি হলো যে আমরা মানুষকে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিরাপত্তা দিতে চাই। আমরা পুষ্টিটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য এগুলো উল্লেখ করেছি। যদিও ব্রড ইয়েতে খাদ্যের নিরাপত্তার মধ্যে পুষ্টি আসে, তারপরে পুষ্টিকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছে। ঠিক আরেকটি আমাদের রয়েছে, সেটি হলো যে কৃষিকে যান্ত্রিকীকরণ করা, আধুনিকীকরণ এবং বাণিজ্যিকরণ। অর্থাৎ কৃষি করে যেন মানুষ লাভ করতে পারে, কৃষি করে যেন কিছু লাভ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আগে কৃষি ছিল কোন রকমের জীবনে বেঁচে থাকা, উৎপাদন করে অন্তত যেন অভুক্ত না থাকতে হয়, অনাহারে না থাকতে হয়, এরকম পরিস্থিতি মোকাবেলা করা। এখন কিন্তু কৃষি করে অনেক মানুষ অনেক অর্থবিত্তের মালিক হয়েছে, অনেক শিক্ষিত যুবক তরুণরা তারা আসছে কৃষিতে। যেমন আমি গত ফেব্রুয়ারিতে শাইখ সিরাজের কৃষি ও কৃষকের বাজেটের একটা কর্মসূচি গোপালগঞ্জে গিয়েছিলাম। সেখানে 40-এর নিচে একজন বয়সের যুবক, সে বলছে যে সে 71 লক্ষ টাকার বড়ই বিক্রি করেছে, কেউ বিলিভ অর নট, এবং সে আরো 10 লক্ষ টাকার বড়ই বিক্রি করার জন্য একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তি করেছে। আমি বললাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বড়ই নিয়ে কি করবে? বলে যে তারা আর গিফট দিবে বড়ই। বড়ইয়ের খুব টেস্ট ভালো, এটাও একটা কিন্তু পুষ্টি জাতীয় খাবার। কাজে আমাদের এই সরকারের এখন আমাদের যে নির্বাচনী ইশতেহার 2008 সালের নির্বাচনী ইশতেহারে ছিল যে খাদ্য শস্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আমরা সেখানে এমডিজি গোলের কথা বলেছিলাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলও ছিল যে খাদ্য নিরাপত্তা অর্জন করা, দারিদ্র্য কমানো, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন 7টা ইচ্ছা। আমরা বলেছিলাম যে 15 সাল ক্লোজিং ইয়ার অফ এমডিজি, 15 সালের মধ্যে অবশ্যই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা খাদ্যে, বিশেষ করে দানা জাতীয় খাদ্য, প্রধান আমাদের যে খাদ্য,
ধানে আমরা মোটামুটি ভালো, আমাদেরকে ধান রপ্তানি করতে হবে। গতকাল বলতে প্রথম আলোতে একটা ছিল যে আমরা একদম চাল রপ্তানি করি নাই। জি এখন আমাদের জন্য হলো পুষ্টি। পুষ্টি বলতে আমরা বুঝি যে শাকসবজি, ফলমূল, দুধ, মাছ, মাংস এগুলো যাতে মানুষ খেতে পারে পর্যাপ্ত। তো দুঃখজনক ভাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় খুবই কম, $2000। এই $2000 একটা বিরাট সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। আপনি যেটা উল্লেখ করেছেন যে এটা ছিল প্রায় 41 ভাগ, সেদিকে আমরা কমিয়ে 20 ভাগে নিয়ে আসছিলাম, এবং অতি দারিদ্রটা ছিল 17-18 ভাগ, এটাও 10 ভাগের নিচে নেমে এসছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের বেজ ইয়ার ছিল 90-91। আমরা বলেছিলাম যে 90-91 যে দারিদ্র ছিল 58 ভাগ, সেটাকে আমরা 28 ভাগে নিয়ে আসবো, কিন্তু 2015 সালের মধ্যে এটাকে আমরা 21-22 ভাগে নামিয়ে নিয়ে আসছি। অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রাকে আমরা ছাড়ি। এখন আবার এই COVID-19 কারণে পরিবহন বন্ধ, দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, শিল্প কারখানা বন্ধ, বহু মানুষ বেকার হয়েছে। বিশেষ করে নন ফর্মাল সেক্টর, যেটা বেসরকারি সেক্টর, যেমন একজন মুচি, একজন চুল কাটে যে আপনার বারবার নাপি খোরকা, নাপিত, কেউ কিন্তু যেতে চায় না। অনেকে নিজের ছেলে মেয়ের চুল মা কেটে দিচ্ছে, বাবা কেটে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এই যে নর্মাল একটা ইউজ সেক্টর, এই সেক্টরে যারা কাজ করে তারা অবশ্যই দারিদ্রের শিকার হচ্ছে, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হচ্ছে। আমরা দারিদ্রটা নির্ণয় করা হয় পৃথিবীর সব দেশে খাদ্যর পরিমাণ কতটা গ্রহণ করছে। 2100 কিলো ক্যালোরি, 2100 কিলো ক্যালোরি যদি কেউ খাদ্য গ্রহণ করে, তখন আমরা বলি যে তারা দারিদ্র সীমার উপরে রয়েছে। এর নিচে গেলেই দারিদ্র সীমার নিচে। আর 1800 কিলো ক্যালোরির নিচে যদি কেউ গ্রহণ করে সারাদিনে, তাহলে আমরা বলি যে অতি দরিদ্র, এক্সট্রিম পোর। এই দুই ভাবে ভাগ করা যায়। কাজে যার আয় কমে গেছে সে তো কম খাবে, আর কম খাবে মানেই হলো যে সে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষ। আর ইতিমধ্যে আপনি জানেন, আমরা সবাই জানি যে জাতিসংঘ এবং পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সোশ্যাল নেতারা, যারা সামাজিক তারা বলছে, অনেক বিশেষজ্ঞরা বলছে যে করোনা ভাইরাসের কারণে পৃথিবীর অনেক দেশে খাদ্য উৎপাদন কমে যাবে, খাদ্য কৃষির উপর একটা চরম আঘাত এসেছে, এবং অনেক দরিদ্র দেশ যে এমনিতেই খাদ্য সংকটে আছে, সেখানে সমূহ সম্ভাবনা রয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ হওয়ার। এবং অনুমানটা ক্রমেই জোরালো হচ্ছে, ক্রমেই আমাদের কাছে সতর্ক আসতেছে। এই FAO, ইফরি, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, WFP, তারপরে জাতিসংঘের বিভিন্ন ইউনিসেফ, এরা সবাই এই ভবিষ্যৎবাণী করছে এবং সতর্ক বার্তাই দিচ্ছে আমাদেরকে। যেহেতু আমাদের মাথা পিছু আয় কম, আমরা LDC হিসাবে পরিচিত এখনো বিদেশে, এই সতর্কবাণীগুলো সরকারি আমাদের। যে এই সতর্কবাণী নিয়ে আসলে আমাদের কি প্রস্তুতি থাকা উচিত, সেটা নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। জনাব তসলিম উদ্দিন খান, দেশের বিপুল তুলে ধরলাম। জি 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 আমরা আবার আপনার কাছে আসবো। আসলে আমাদের প্রস্তুতিটা কি সেটা নিয়ে আপনার কাছে নিশ্চয়ই আমি শুনবো। জনাব তসলিম উদ্দিন খান, দেশের বিপুল সংখ্যক শিশু এমনিতেই প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, এর সঙ্গে COVID-19 কারণে পুষ্টির বাড়তি চাহিদা যোগ হয়েছে। খাদ্য নিরাপত্তার সঙ্গে শিশু পুষ্টিকে আপনি কিভাবে দেখছেন? তসলিম উদ্দিন খান। ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, উনি সময় করে এসেছেন আজকের এই ডিসকাশনে। এবং আমি মন্ত্রী মহোদয় ডিসকাশনের রেশ ধরেই একটু বলতে চাচ্ছি যে খাদ্য নিরাপত্তা এই বিষয়টি প্রথমেই আমার বলে রাখা, আমার পার্সোনাল যেটা আমার ফিলিং, যে বাংলাদেশ কিন্তু অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বিগত দশকে, বিশেষ করে আমাদের খাদ্য উৎপাদনে। এটা কিন্তু ঈর্ষণীয় সাফল্য, অন্য দেশের জন্য অনুকরণীয়। এখানে কিন্তু কোনো দ্বিমত কারো নাই যে আমরা অনেক প্রোগ্রেস করেছি। কিন্তু যে বিষয়টি আমরা দেখতে চাই যে খাদ্য নিরাপত্তা, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যদি একটু ফিরে তাকাই, ইউনাইটেড নেশন কি বলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে? খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইউনাইটেড নেশন বলে কিন্তু প্রতিটা নাগরিকের প্রতিটা সময়, সব সময় তাদের অ্যাক্সেস থাকবে। কিসের অ্যাক্সেস থাকবে? সেটা হলো সেফ ফুড,
তারপরে সাফিসিয়েন্ট ফুড এবং নিউট্রিশন ফুডের। এইটা হলো মানে কি বিষয়। এবং তার সাথে আরেকটা কথা বলেছে যে অ্যাক্সেসটা কেমন হবে, অ্যাক্সেসটা হবে সোশ্যাল অ্যাক্সেস, ইকোনমিক অ্যাক্সেস এবং ফিজিক্যাল অ্যাক্সেস। অর্থাৎ যখনই তার নিউট্রিশন, যতটুকু নিউট্রিশন ফুড লাগবে, সেফ ফুড লাগবে, সেইটা পাবে। এখন আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে আমরা কি ওই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পেরেছি? আমরা ওইখানে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো আমরা কি মিট করতে পেরেছি? আমরা অনেক দূরে এগিয়েছি, কিন্তু এখনো আমাদের যোজন যোজন দূরে কিন্তু এগোতে হবে। আমাদের এইসব, আমরা তো ডেভেলপমেন্ট মধ্য আয়ের দেশের দিকে চলে যাচ্ছি। আমরা সব সত্যি এরকম অগ্রগতি আজকের বর্তমান প্রাইম মিনিস্টারের লিডারশিপে এবং তার কলিগদের লিডারশিপে আমরা চলে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। দেখেন, শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে 40% মতো লোক দারিদ্র সীমায় এখনো নিচে বাস করে। এই যে 40% মতো আছে, সেটা কিন্তু আরো বেড়ে গেছে এই করোনার কারণে, এবং সব থেকে বেশি ভিক্টিমাইজ হয় কিন্তু শিশুরা। আপনি দেখেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমরা অনেক বিষয়ে প্রচারণা করি এবং এখনো 65% এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ, সেটা কিন্তু এখন অনেক কমে যাওয়ার সম্ভাবনা কোভিড এর জন্য। এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটা শিশুর অধিকার, এবং এই অধিকার যদি আমরা থেকে বঞ্চিত করি, তাহলে দেখা যায় অনেক নিউট্রিশন হবে এবং ওই শিশুটিতে আগামীতে যখন পরিণত বয়সে যাবে তার অনেক সমস্যা ভোগ করতে হবে। আমরা সেইখানে কিন্তু ব্যাপক প্রচারণা অতটা হচ্ছে না যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং স্টিল আমাদের মারা কন্টিনিউ করতে পারবে এই কোভিড পিরিয়ডের মধ্যে। তারপরে কোভিড পিরিয়ডে শিশুদের খাদ্যের অভাব তো রয়েছেই, সেখানেও কিন্তু আরেকটা বড় সমস্যা রয়েছে। আমরা যদি শিশুদের প্রতি ঠিকমতো ইনভেস্ট না করতে পারি, তারা যদি ম্যালনারিশ হয়ে যায়, তাহলে আগামী জেনারেশনটা আমরা ম্যালনারিশ জেনারেশন পাবো। এইদিকে কিন্তু আমাদের খুবই খেয়াল রাখতে হবে। কোভিড এর মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে কতটা আমরা এই বিষয়ে আলোকপাত করতে পারবো, কতটা আমরা সিরিয়াস হতে পারবো এই বিষয়ে, এবং সেই অনুযায়ী অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। সেই কাজটি কতখানি হচ্ছে মাননীয় মন্ত্রী? এসএমসি তসলিম খান সাহেব নিউট্রিশনের বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আসলে খাদ্য নিরাপত্তায় যে কথাগুলো উনি বলেছেন যে খাদ্য আমাদের সেফ ফুড, নিরাপদ খাদ্য এবং পর্যাপ্ত খাবার এবং পুষ্টিসম্মত খাবার, যাতে করে আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারি, অ্যাক্টিভ লাইফ, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে পারি, সেটির লক্ষ্যে আমরা কাজ করছি। আমি আবারও বলছি, মানুষের জীবনযাত্রার আয় যদি না বাড়ে, লাইভলিহুড সেটা যদি না বাড়ে, তাহলে কিন্তু এই লক্ষ্যগুলো অর্জন করা যাবে না। বাংলাদেশে এখন পর্যাপ্ত আপনার মুরগির খামার গড়ে উঠেছে বাণিজ্যিক ভিত্তিতে, এবং গত 2-3 বছর যাবৎ প্রত্যেকটা খামারই লস করছে, ডিম বিক্রি করতে পারছে। তার অর্থ কি? এই যে আমাদের 20% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে, তারা কি ছেলে মেয়েদের জন্য প্রয়োজনীয় যে আমিষ খাওয়া দরকার, এত গ্রাম খাওয়া দরকার, সেটা খেতে পাচ্ছি কিনা? দুধের উৎপাদন ছিল এটা আপনার 20-25 লক্ষ টন, সেটা বেড়ে এখন 1 কোটি টন ছাড়িয়ে গেছে, 1,17 লক্ষ টন। তারপরেও আপনি একটা গ্রামের স্কুলে যান, গিয়ে ওই গ্রামের স্কুলের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমরা কয়জন আজকে সকালে 1 কাপ দুধ খেয়ে আসতো, অথবা রাত্রে গিয়ে তোমার মা তোমার মুখে 1 কাপ দুধ তুলে দিতে পারবে। আমার ধারণা 70-80% ছেলে মেয়েই বলবে যে আমি সকালে একটা ডিম বা 1 কাপ দুধও খাই নাই, কিংবা বিকালেও আমার মা দিতে পারবে, এটা আমি মনে করি না। এই যে পরিস্থিতি, এটার থেকে উত্তরণের জন্য গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। সেই জন্য গ্রামের, যে আমরা বলি যে কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করতে চাই, কৃষি ধান করে লাভ করতে পারে না। সরকারে যে এবার এই বছর জানেন যে আমরা মেশিন দিচ্ছি, কৃষিকে মেকানাইজেশন আনছে, 50% আমরা সাবসিডি দিচ্ছি। শুনে খুশি হবেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 3,000 টাকারও বেশি একটা প্রকল্প দিয়েছে, যেটার মাধ্যমে আমরা কৃষককে এই মেকানাইজেশনের, যান্ত্রিকীকরণের প্রণোদনা দেব। একটা মেশিনের দাম যদি 30 লক্ষ টাকা হয়, সরকার দেবে 15 লক্ষ টাকা, চাষি দেবে 15 লক্ষ টাকা। যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে সরকার
হাওর এলাকার জন্য, উপকূলবর্তী জি। এলাকার জন্য 70 ভাগ দিবে। জি। এই যদি আমি মনে করি যে বাংলাদেশে এখন সারা বছর শাকসবজি হয়, আপনি বিশ্বাস করবেন না, আমাদের একজন গবেষক কালকে, আমি যেহেতু কৃষিমন্ত্রী, আমাকে দেখানোর জন্য 2টা লাউ দিয়ে গেছে। সে লাউ দেখে খেয়ে মনে হয় যে পুষ মাসের একেবারে মাঘ মাসের যে লাউ, আমরা ছোটকালে বলতাম বোয়াল মাছ দিয়ে, অমুক মাছ দিয়ে এই লাউ খেতে খুব জি। মজা। একই টেস্ট, কোনো ডিফারেন্স নাই। এমন ভ্যারাইটি আমাদের বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে, কিংবা বিদেশের অনেক দেশে হয়েছে, সেখান থেকে আমরা বীজ নিয়ে আসছি। কিন্তু সমস্যা হচ্ছে মানুষের এই আয়টা, এই আয় দিয়ে সবাইকে আমরা পুষ্টিসম্মত খাবার দিতে পারছি না। এই কোভিডের কারণে এটা আরো হুমকির সম্মুখে। আমার মনে হয় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যেটা আমাদের আছে, এটার আওতাও বাড়াতে হবে, এটার পরিমাণও বাড়াতে হবে। আমরা জি। যেটা অর্জন করেছি এটিকে জি। আমরা নষ্ট করতে চাই না। মাননীয় আরো মানুষ দরিদ্র সীমার নিচে যাবে, এটা কোনো ক্রমেই আমার মতে গ্রহণযোগ্য না। একেবারেই সঠিক কাজেই বলেছেন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। মাননীয় অন্যান্য কৃষিমন্ত্রী। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, কিন্তু কোভিড-19 মহামারী এবং দেশে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির ফলে কৃষক সহ সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় বন্যা কবলিত অঞ্চলের সাধারণ মানুষের খাদ্য পুষ্টি পূরণে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? আপনি কিছুক্ষণ আগে কিন্তু খুব বাস্তব কথা বলেছেন যে আসলে আমাদের বাড়ছে, আমাদের খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা বাড়ছে, কিন্তু 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 মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাও খেয়াল রাখতে হবে। আবার এই যে বন্যার যে, এবং এবার বন্যাটা কেমন যেন একটু দীর্ঘায়িতও হচ্ছে, এর যে অভিঘাতগুলো, এটা নিয়ে যদি আপনি ছোট করে বলেন। না, ছোট মানে ধরেন আইপিসিসি, ইন্টার প্যানেল অফ গভর্নমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা কিন্তু বলছে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে 6ষ্ঠ দেশ, 6th ভালনারেবল কান্ট্রি। এটি যদি হয়, বাংলাদেশে তো বন্যা প্রতি বছরই, জি। এই কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, তারপরে আপনার ফুলছড়ির ঘাট, কুড়িগ্রাম, চিলমারির বন্দর, এগুলো পানির নিচে, ইসলামপুর, জামালপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সারিয়াকান্দি, কাজীপুর, এগুলো পানির নিচে যাবে না, এটাই অস্বাভাবিক। প্রত্যেক বছরই এই ধরনের বন্যা। এই বছরের বন্যাটা হয়েছে আর্লি এবং অস্বাভাবিক। যার প্রথম জন্য বন্যা দীর্ঘায়িত হলো, হচ্ছে। আমরা তো সবসময় মনিটর করি কৃষিমন্ত্রী হিসাবে, জি। 24 ঘন্টা আমরা কত পানি বাড়ছে, কতটা জমি নষ্ট হচ্ছে, ধান কতটা নষ্ট হলো, পাট কতটা ডুবলো, তিল Exactly. ক্ষেত কতটা নষ্ট হলো, এটা আমাদেরকে করতে হয়, পার্ট অফ আওয়ার ডিউটি। তো ইয়েতে আমরা ধান আমাদের আউশে, আমরা এবার আমাদের এরিয়া বেশি ছিল, তো সেটা আমরা করেছিলাম যে বেশি করে ধান আমরা উৎপাদন করবো কোভিড কে মোকাবেলা করার, যে আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য সংকট হয় যাতে আমরা ভিকটিম না হই। এবং সেটা করতে গিয়ে দেখলাম আমাদের অনেক জমি, আপনার আউশের জমি এই পানিতে গিয়েছিল, পানিটা নেমে গেল স্থায়ী এলাকায়, আমরা মনে করলাম ধানগুলো বেঁচে যাবে। কিন্তু এখন আবার যে সেকেন্ড রাশ এসছে, দ্বিতীয় যে এটাতে মনে হচ্ছে আর এই ধান পাট দুটেই রক্ষা করা যাবে না। এবং আমাদের অনেক এই সিডবেড, যেটাকে আমরা বলি যে বীজতলা, আমন ধান যেটাতে আমরা করি, কিছু কিছু বীজতলাও নষ্ট হচ্ছে। এগুলো নিয়ে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। যদি আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি পানি নামাতেই হয়, যেমন সুনামগঞ্জে এখন কোনো ফসল নেই, জি। অন্য এলাকায়ও তেমন ফসল নষ্ট হবে, টাইমটা এমন ভালো। সেকেন্ড যদি আবার আরেকটা বন্যা না আসে, আর যদি বন্যা না আসে, তাহলে এটা আমাদের জন্য আমি বলবো মোটামুটি জি, ভালো, মানে আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, ধন্যবাদ। কাটিয়ে উঠতে পারবো। জি, ধন্যবাদ জনাব তসলিমউদ্দিন খান। কোভিড-19 মহামারীকালীন গর্ভবতী নারী, শিশু ও কিশোর কিশোরীর পুষ্টি চাহিদা পূরণে এসএমসির কি কি উদ্যোগ রয়েছে, এর উত্তর আমি আপনার কাছ থেকে নেব, কিংবা আপনি উত্তর দেবেন, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিশেষ আলোচনা অনুষ্ঠান ইউএসএইড এসএমসির স্বাস্থ্য কথনে নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে
যা যা চেয়েছি হয় অর্জন করেছি না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বইটাকে ছাপা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, বিমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না? প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে নয়তো মরতে, খেলতে হবে সবাইকে। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা দর্শক বিরতির পর আবারও স্বাগত বিশেষ আলোচনা অনুষ্ঠান ইউএসএইড এসএমসি স্বাস্থ্য কথনে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও কোভিড-19 আমাদের করণীয় নিয়ে। আলোচনা করছেন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং এসএমসির চিফ অফ প্রোগ্রাম অপারেশনস তসনিম উদ্দিন খান। ফিরছে আলোচনায়। জনাব তসনিম উদ্দিন খান, বিরতির পূর্বে আপনার কাছে যে প্রশ্নটি ছিল, কোভিড-19 দুর্যোগে গর্ভবতী নারী, শিশু ও কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা পূরণে এসএমসির পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন কিংবা নিচ্ছেন? জনাব তসনিম উদ্দিন খান। ধন্যবাদ আপনাকে আশিক ভাই। সোশ্যাল মার্কেটিং কোম্পানি তার কমিটমেন্টের মধ্যে একটা অন্যতম কমিটমেন্ট কিন্তু নিউট্রিশন। আর এই কোভিড সিচুয়েশনে সেটা আরো এসএমসি জোরদার করেছে। এসএমসির যদি কমিটমেন্টের কথা এবং তাদের কার্যক্রমের কথা বলি, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম হলো যে এই করোনা পিরিয়ডেও অ্যাওয়ারনেস যাতে ক্রিয়েট করা যায়, পুষ্টি সম্পর্কে তাদের ধারণা দেওয়া যায়, সেজন্য কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কমিউনিটি লেভেলের যে প্রোগ্রাম রয়েছে, সেখানে কমিউনিটি লেভেলে আমাদের যারা এন্টারপ্রেনিয়ার রয়েছে, আমরা গোল্ড স্টার মেম্বার করি, একদম গ্রামীণ হাউসহোল্ড লেভেলে তারা যায় এবং তারা সেখানে কিন্তু এই মেসেজ শেয়ার করে এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে গ্রুপ মিটিং হয়, উঠান বৈঠক হয় এবং সেখানে কিন্তু এই নিউট্রিশনের কথা বলা হচ্ছে এবং কোভিড পিরিয়ডে তার প্রয়োজনীয়তা যে আরো বেশি সেটা বলা হচ্ছে। ঠিক তেমনি ভাবে ক্রিয়েশন করা হচ্ছে যে আমাদের 8000 ব্লু স্টার রয়েছে নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার সারা দেশে, কিন্তু তাদের পেশেন্টদের কাছে এটা কাউন্সিলিং করছে যে এই কোভিড এর সময় তারা কিভাবে নিউট্রিশনের অভাবটা পূরণ করতে পারবে। এটা গেলে একটা দিকে। আরেকটা হলো এসএনসি নিউট্রিশন প্রোডাক্ট রয়েছে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স ফর চিলড্রেন আন্ডার 5, সেইটা তাদের কিন্তু আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি রাখি নেই, যাতে করে শিশুরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স পায়। জিঙ্ক ট্যাবলেট কিন্তু একটা অন্যতম বিষয়। আপনারা জানেন 3টা ইস্যু, একটা হলো ভিটামিন সি, জিঙ্ক এবং ভিটামিন ডি। আমরা বলি যে ইমিউনিটি গ্রো করবে, এটা চিলড্রেনের জন্য আরো বেশি। আমাদের কিন্তু জিঙ্ক ট্যাবলেট যেটা রয়েছে আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশে সরবরাহ ব্যবস্থা চালু রেখেছি। আমরাও খাচ্ছি জিঙ্ক ট্যাবলেট। জি জি, আমার মনে হয় সবাই, আমি জানি না মাননীয় মন্ত্রী, সবাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে জিঙ্ক এবং ভিটামিন সি এই সময় খেয়েছি। তো এই যে একটা অবস্থার সময়, এই সময় যতটা এটা সম্ভব এটা আমরা কিন্তু করছি, আমরা চেষ্টা করতেছি। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের সব প্রচারণার মধ্যে ইম্পর্টেন্ট প্রচারণা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আমরা কমিউনিটি লেভেলে এবং যেখানে যেখানে আমাদের সুযোগ রয়েছে আমরা বলছি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, প্লিজ কন্টিনিউ ইউর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এইটা কিন্তু খুবই দরকার শিশুদের। এই ব্যাপারে তেমন একটা আলোচনাও হচ্ছে না, কিন্তু এইটা যদি
মারা ভয় পেয়ে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেয়, সেটা কিন্তু আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সেই ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো এই সার্বিকভাবে আমরা একদিকে ব্যাপক প্রচারণা চালাচ্ছি নলেজ ক্রিয়েশনের জন্য, অন্যদিকে যেসব প্রোডাক্ট রয়েছে নিউট্রিশনের সেই প্রোডাক্ট গুলোও কিন্তু আমরা যাতে করে সঠিকভাবে সরবরাহ হয় সেই ব্যবস্থা করেছি। জি ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এমন বাস্তবতায় কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে আপনার উদ্যোগ এবং পরিকল্পনার কথা শুনতে চাই মাননীয় মন্ত্রী। একটি হলো যে ধান বা চাল, যেটা মূল আমাদের খাদ্য স্ট্যাপল ফুড যেটা বলি আমরা, খাদ্য উনি তো অনেকগুলো বিষয় বললেন, ব্রেস্ট ফিডিং, বুকের দুধ, এটার জন্য অনেক বলা হয়েছে, অনেক সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন এনজিও, সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজে, সরকারি ভাবে ব্যাপক প্রচার করা হয়েছে। তারপরেও দেখা যায় সচেতনতার অভাব, এমনকি শিক্ষিত মানুষের মাঝেও তারা রিল্যাক্টেন্ট বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান, সেটা তো একটা দিক আছে। আর আমরা, আপনি যেটা বললেন যে বাজার কৃষি পণ্য, আমরা এটা একদম নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নির্বাচনী ইস্তাহার ভিশন ডকুমেন্ট 2021 যেটা ছিল, এখন আমরা ভিশন ডকুমেন্ট করছি 2041। তার আলোকে যে সকল কর্মসূচি আমরা নিচ্ছি, সেখানে আমাদের মূল লক্ষ্যই হলো যে কৃষির পণ্যকে বাজারজাত কিভাবে করা যায়, এটাকে প্রক্রিয়াজাত করা এবং এটাকে বিতরণ, বাজারজাত, এই জিনিসটাকে নিশ্চিত করা। কৃষক প্রায় সময় দেখা যায় তাদের ফসলের ন্যায্য মূল্য তারা পায় না। বিশেষ করে শীতকালে আমরা দেখি সবজি যখন পিক সিজন আসে, তখন এই ফুলকপি, বাঁধাকপি এত আপনার নিউট্রিশনালি ভালো, পুষ্টির দিক এত ভালো সবজি, কিন্তু তারা এটা বিক্রি করতে পারে না। ওই গ্রামে গিয়ে দেখবেন একজন কৃষক, সে হয়তো একটা বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, এই ফুলকপিটা কিংবা আপনার ভালো একটা সবজি, গাজর, এগুলো খাওয়াতে পারছে না বা কিনে খাচ্ছে অল্প দাম, তারপর খেতে পারে না। এই সমস্যাগুলো আছে। আমরা বাজারজাত করার ব্যাপারে কোভিডের ইয়েতে এই ধানের বাজারজাতে আমাদের এই বছর অসুবিধা হয় নাই, চাষিরা ভালো দাম পেয়েছে। আমি নিজে দেখেছি, নেত্রকোনা, সুনামগঞ্জ বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, এই ধান কাটার সময় আমাদের কম্বাইন মেশিন দিয়ে ধান কাটছে, ধান কাটার ফলে যে ধানটা বেরিয়ে আসে, এটা যেটা আমরা বলি মারা পরে উইনিং বলে আর কি, সেটা করতে গিয়ে ঝাড়ু দেওয়া, কোনো কুটা থাকে না, খড়কুটা কিচ্ছু নাই, পরিষ্কার ধান, এবং পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে 750 টাকা। এর মধ্যে 25% ময়েশ্চার আছে, এই ময়েশ্চার সহ যদি ধরি তাহলে 850 টাকা। ইটস এ গুড প্রাইস। তারা সারা দেশে এবার কৃষকরা খুশি, 900, 950 টাকা পর্যন্ত ধান বিক্রি হচ্ছে। সেই সমস্যা নাই। আমাদের টেনশন ছিল আম, লিচু, এগুলো নিয়ে, কিন্তু অভিযোগ কিন্তু আসছে মৌসুমী ফল, এইটা নিয়েও আমরা একটা করেছিলাম, আপনার ভিডিও কনফারেন্স করেছি এই জুমের মাধ্যমে, 90 জন মানুষকে আমরা সম্পৃক্ত করেছিলাম। সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউ, আবার একটা শ্যামবাজারের আপনার আড়তদার, কারণ বাজার আড়তদার, মিরপুরের পাইকার আড়তদার, এবং আমরা সেই নওগাঁ সাথে আমরা সেই একটা হোটেলের ব্যবস্থা করছি, যাতে আমের পাইকাররা গিয়ে থাকতে পারে এই কোভিডের মধ্যে, সেজন্য খাবার পায়। নিঃসন্দেহে একটি খুব ভালো ম্যানেজমেন্ট হয়েছে, যেটার ফল আপনি জানেন যে ওই যে রেলওয়ের মাধ্যমে আমরা এবার এটা একটি যুগান্তকারী প্রশংসনীয় উদ্যোগ ছিল, এবং রেলওয়েকে যে কাজে লাগিয়ে অনেক বেশি কৃষককে সহযোগিতা করা যায়, সেটার একটি বড় প্রমাণ হয়ে গেছে আসলে। ধন্যবাদ জনাব তসলিমউদ্দিন খান। পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, তাদেরকে বলছিলাম রাস্তায় যে হয়রানি, ট্রাক মালিক সমিতি, ট্রেনের ফলে তো রাস্তায় হয়রানি অনেক কমে গেছে, এগুলার থেকে মুক্ত রাখার এবার আমরা কোভিড কারণে বিশেষ গুরুত্ব দিয়ে প্রশাসন আমাদের খুব সহযোগিতা। এই কোভিডের পরেও যদি আগেই আপনার সাথে যোগ হওয়ার আগেই আমি ফুল ইয়ের বাড়ি ঈশ্বরদী, তার সাথে কথা বলছিলাম, আমি বললাম যে কেমন অবস্থা, বলে না স্যার আমিও ভালো দাম পেয়েছে, ইয়েতেও লিচুতেও আমরা ভালো দাম পেয়েছি, এখন আমরা চিন্তায় আছি, বীজতলা বন্যা পানিতে নষ্ট হচ্ছে, মরিচ ক্ষেত সব নষ্ট হয়ে গেছে, কাঁচা মরিচের ক্ষেত,
যেগুলো নিয়ে আমরা এখন একটু টেনশন আছি। না, এখন পর্যন্ত ভালো ম্যানেজমেন্ট দাম- হলে সেটাও আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবো। একটি যদি ভালো ম্যানেজমেন্ট করা যায়, আপনি যে উদ্যোগগুলো নিয়ে যে সুফলগুলো আমরা পেয়েছি সেটা ধারাবাহিকতা রাখতে পারলে কোভিডের পরেও কিন্তু আমরা এই সুফলগুলো পাবো। ধন্যবাদ জনাব তসলিম উদ্দিন খান। কোভিড-19 বাস্তবতায় প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে পুষ্টি সমৃদ্ধকরণ বা ফুড ফর্টিফিকেশনের কথা বলছেন অনেকে। প্রক্রিয়াটি যদি আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে বুঝিয়ে বলতেন এবং এর কার্যকারিতা আসলে কতটুকু। আমি মাননীয় মন্ত্রী এখানে আছেন, এই সুযোগটা আমি হারাতে চাচ্ছি না। অনেক ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, আমরা ফুড ফর্টিফিকেশন একটা আজকাল আমরা একটা মডার্ন যদি আপনি বলেন যে ব্যবস্থা, সেটাই কিন্তু এই ফুড ফর্টিফিকেশন। আপনি আমাদের আয়োডিনের অবস্থা দেখেন, আজ থেকে 20 বছর আগের যে আয়োডিন ঘাটতির যে অবস্থাটা ছিল দেশে এবং এর যে কনসিকুয়েন্স ছিল, এখন কিন্তু সেটা নাই। এটা কেন হয়েছে? আয়োডাইড সল্ট আমরা এনশিওর করতেছি, ইউনিভার্সাল আয়োডাইড সল্ট, যার জন্য আয়োডিনের এই সমস্যা নাই। এই যে ফর্টিফিকেশন, দেখেন একটা ফর্টিফিকেশন কতটা ইম্প্যাক্ট সারা নেশনের উপরে পড়ে। ঠিক তেমন ভাবে আমরা যদি আমাদের রাইস ফর্টিফিকেশন করতে পারি, আমাদের অয়েল আরো প্ল্যান্ট ওয়েতে ফর্টিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু মাইক্রোনিউট্রিশনের অভাবটা বিরাট অংশে, বহুল অংশে আমরা কিন্তু দূর করতে পারবো। মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই বিষয়ে মাননীয় মন্ত্রী যদি একটু চিন্তা করেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক কল্যাণকর রেজাল্ট বয়ে আনবে। আপনি দেখেন আজকে সরকার কিন্তু চেষ্টার তার ত্রুটি নেই মানুষকে, ইভেন প্রাইম মিনিস্টার, মাননীয় প্রাইম মিনিস্টার কিন্তু একটা কথা বলেন, অনেকে যারা চাইতে পারে না তাদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা যে খাদ্য দেই সেইটা খেলে সুষম খাদ্য কিন্তু তার হচ্ছে না। সেটা যদি আমরা ফর্টিফাইড করে দিতে পারতাম, আমরা যে খাদ্য সহায়তা দিচ্ছি দরিদ্রদের মধ্যে, নিম্ন মধ্যবিত্তদের মধ্যে, সেইটা যদি আমরা ওইভাবে চিন্তা করে দিতে পারতাম, তাহলে কিন্তু একটা বিরাট এই যে ফর্টিফাইড করে দিলে সেখানে কিন্তু নিউট্রিশনের একটা বড় চাহিদা পূরণ করা যেত এবং আমরাও আমাদের নেশনকে অনেকাংশে সেভ করতে পারতাম। জি, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। মাননীয় মন্ত্রী, বর্তমান কোভিড-19 মহামারী পরবর্তী খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, সমাজ উন্নয়ন সহযোগী সংস্থা এবং রাষ্ট্রের করণীয় শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। মাননীয় মন্ত্রী, সংক্ষেপে একেবারে 1 মিনিটে যদি শেষ করেন। আমি এটুকুই বলতে চাই, কোভিড-19 এটা সারা পৃথিবীতে একটা মহাদুর্যোগ। এটা মোকাবেলা করার জন্যই সারা পৃথিবীর মানুষ কাজ করছে, সকল শ্রেণী পেশার, রাজনৈতিক নেতারা, নেতৃবৃন্দ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি অনেক কর্মসূচি নিয়েছেন এবং সচেতন রয়েছে। আমরা আশা করি যে আমাদের সামনে যে দুর্যোগ নেমে আসছে, এটা আমরা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো এবং এর জন্য সার্বিক প্রস্তুতি আমাদের চলছে, সবকিছুকে পুনর্জীবিত করে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের সহযোগিতা লাগবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কোভিড-19 কারণে সারা বিশ্বে খাদ্য ঘাটতির সংখ্যা বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি এই নির্দেশ যথাযথভাবে পরিপালিত হলে দেশের সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হবে। তবে সম্প্রতি দেশের উত্তর পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, তাতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর ফলে এই অঞ্চলগুলোতে পুষ্টি ও খাদ্য সংকট দেখা দিতে পারে। করোনা ভাইরাসের এই দুর্যোগে বন্যা কবলিত মানুষের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে বন্যা দুর্গত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে হবে। আর সার্বিকভাবে টেকসই খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে আধুনিক চাষাবাদ পদ্ধতি আরও বিস্তৃত করতে হবে। গবেষণার পাশাপাশি কৃষকের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত 1:30 আগামী মঙ্গলবার আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।